আমাদের আশপাশে এমন কিছু ছদ্মবেশী মানুষ থাকে যাদের ওপরটা দেখে সাদাসিধে মনে হলেও ভেতরে বসবাস করে এক ভয়ঙ্কর মনস্টার। আর এই মানুষগুলো খুব সহজেই যে কারোর সঙ্গে মিশে যেতে পারে। অপর পাশে থাকা ভিকটিম ব্যক্তি কখনোই বুঝতে পারে না যে এই সুন্দর চেহারার মানুষটার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাক্ষস। আজ ঠিক এমনই একটি গল্প নিয়ে আসলাম তোমাদের জন্য। এই গল্পে কে যে আসল অপরাধী তা তুমি ধরতেই পারবে না। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হলে তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সাসপেন্স আর টুইস্টে ভরপুর এই বলিউড মুভিটির নাম জাজমেন্টাল হে কেয়া। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় ববি নামের একটি মেয়েকে দেখিয়ে। ছোটবেলা থেকেই ববি মানসিকভাবে ভীষণ ডিপ্রেসড ছিল, কারণ তার বাবা মার মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। তুচ্ছ কারণেই ববির বাবা ববির মাকে প্রচুর সন্দেহ করত, আর এজন্য সে প্রায় প্রতিদিনই তার গায়ে হাত তুলত। মাকে মারের হাত থেকে বাঁচানোর জন্য একদিন সে তার বাবার সামনে গিয়ে প্রতিবাদ করে। সে তার বাবাকে ধাক্কা দিয়ে সরাতে চেয়েছিল, কিন্তু সেই সময় পা পিছলে তার বাবা ও মা দুজনেই ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। এসব দেখে ববি অনেক ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকেই ববির একটা বিষয় লক্ষ্য করা যায়, যখনই সে অনেক ভয় পায় অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ঠিক তখনই সে তার চোখের সামনে একটি তেলাপোকাকে ঘোরাঘুরি করতে দেখে। বাবা মাকে হারানোর পর ববি তার মামার কাছেই মানুষ হয়। এরপর কেটে যায় দীর্ঘ 20 বছর। বর্তমানে ববি পেশায় একজন ভয়েস আর্টিস্ট। সিনেমার বিভিন্ন ক্যারেক্টারের সে ভয়েস দিয়ে থাকে। তার অনেক শখ সে একদিন নিজেই নায়িকা হবে। ববির একটি বয়ফ্রেন্ডও আছে, তার নাম ভারুন। ভারুন সবসময় ববিকে বিভিন্ন কাজে সহায়তা করে। এই দুজনের সম্পর্ক প্রায় 6 বছরের, কিন্তু আজও পর্যন্ত বেচারা ভারুন ববিকে কখনোই লিটনের ফ্ল্যাটে নিতে পারেনি, কারণ ছোটবেলা থেকেই বাবার কর্মকাণ্ড দেখে দেখে পুরুষদের প্রতি তার মনে একটা বিরূপ ধারণার জন্ম নিয়েছে। এজন্যই ববি নিজের সুরক্ষার জন্য সবসময় তার সঙ্গে একটা ছুরি রাখত। একদিন তার বস তার গায়ে ব্যাট টাচ করে। ববি তখন এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার বসের মুখে ছুরি চালিয়ে দেয়। উক্ত ঘটনায় পুলিশ ববিকে অ্যারেস্ট করে। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় একটি অ্যাসাইলামে। ববি সেখানে 3 মাস থাকার পর তার মামার কাছে চলে আসে। মামা তার একটি বাংলোতে ববির থাকার ব্যবস্থা করে দেয়, আর ববিকে বলে দেয় তার এক বন্ধুর মেয়ে সেই বাংলোতে উঠবে। সে আর তার হাজব্যান্ড সেখানে কিছুদিন থাকবে। ববি যেন তাদেরকে কোনোভাবে বিরক্ত না করে। এরপর সেখান থেকে ববি তার বাসায় ফিরে আসে। পরদিন সকালে সে যখন টেলিভিশন দেখছিল, এমন সময় সে টেলিভিশনের পর্দার উপর একটি তেলাপোকা দেখতে পায়। ববি সেই তেলাপোকাটিকে মারার জন্য অনেকক্ষণ চেষ্টা করতে থাকে। একটা সময় সে তেলাপোকাটিকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে, আর সেই জুতোটি গিয়ে পড়ে কেশব নামের একটি ছেলের ওপর। আর এই কেশব হচ্ছে তার মামার সেই বন্ধুর মেয়ে রিমার হাজব্যান্ড। কেশব আর রিমা এখানে বেশ কিছুদিন থাকবে বলে জানায়, কারণ তারা একটি বাড়ি করছে। তাদের বাড়ির কাজ কমপ্লিট হলেই তারা এখান থেকে চলে যাবে। তো প্রথমেই ববি তাদেরকে কিছু রুলস বলে দেয় যে এই বাড়িতে থাকতে হলে তাদেরকে কি কি বিষয়গুলো মেনে চলতে হবে। কিছুদিনের মধ্যেই ববির হাতে নতুন একটা মুভির প্রজেক্ট আসে। সে একটি হরর মুভিতে ডাবিং করার অফার পায়। ববি যখন ডাবিং করছিল, তখন সে ওই সিনেমার নায়িকার জায়গায় নিজেকে আর নায়কের জায়গায় কেশবকে কল্পনা করতে শুরু করে। কেননা কেশব তার বাড়িতে ওঠার পর থেকেই ধীরে ধীরে কেশবকে তার ভালো লাগতে শুরু করে। কেশব আর রিমা যখন বাড়ির বাইরে থাকতো, ববি তখন মাঝে মাঝেই তাদের ঘরে ঢুকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র নেড়েচেড়ে দেখত। এমনকি সুযোগ পেলেই সে কেশব আর রিমার ঘনিষ্ঠ মুহূর্তগুলো আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। এভাবে প্রতিনিয়ত কেশব আর রিমার ভালোবাসা দেখতে দেখতে একটা সময় ববির মনে জেলাস ফিল হতে শুরু করে। কেশবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য ববি মাঝে মাঝেই তার সঙ্গে অনেক গল্প করত। একদিন রিমা এসে ববিকে তার বাসায় ডিনারের আমন্ত্রণ জানায়। তো ববি যখন সেখানে খেতে যায়, তখন সেখানে একটি তেলাপোকা দেখতে পায়। খাবার খেতে খেতে তারা অনেক গল্প করে। তো এক পর্যায়ে রিমা তার হাজব্যান্ডের প্রশংসা করতে শুরু করে। সে বলে যে কেশব কখনোই ধূমপান করে না, সে খুবই ভালো ছেলে। রিমা আরও বলে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে এতটাই মিল যে তারা দুজনেই নিরামিষভোজী, কেউ মাছ মাংস খায় না। রিমার কথা শুনে ববি কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে কিছুদিন আগেই কেশবকে দেখেছে সিগারেট খেতে। পরদিন সকালে ববি চলে যায় কেশবের ফ্যাক্টরিতে। কেশবের একটি কেমিক্যাল বিজনেস ছিল। ববি সেখানে গিয়ে দেখতে পায় কেশবের গায়ে অনেক কাটা ছেঁড়ার দাগ। সে আরও বেশি অবাক হয়ে যায় কেশবকে মাংস খেতে দেখে। ববি যখন আড়াল থেকে সব দেখছিল, তখন সেখানে ওই ফ্যাক্টরির একজন কর্মকর্তা চলে আসে। ববি তখন ওই লোকটিকে বলে তার বাসায় তেলাপোকার উৎপাত অনেক বেড়ে গেছে, তাই তার কিছু কেমিক্যাল চাই। লোকটি বলে কেমিক্যাল তো এভাবে দেওয়া যাবে না, তার জন্য বসের অনুমতি লাগবে। তাই সে কেশবকে ডাকার জন্য ভেতরে যায়। আর সেই সময় ববি কেমিক্যাল ভর্তি একটি ক্যান নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। এক রাতে ববি ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে তার ঘুমটি ভেঙে যায়। তখন ছিল মধ্যরাত। ঠিক এমন সময় সে বাইরে কিছু খচখচ শব্দ শুনতে পায়। এরপর সে একটি ছুরি আর টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সে বাইরে এসে দেখতে পায় কেশব ইলেকট্রিক বোর্ড খুলে কিছু একটা করছে। ববি কাছাকাছি গিয়ে কেশবকে জিজ্ঞেস করে সে এত রাতে এখানে কি করছে। কেশব উত্তরে বলে তার বাসার ইলেকট্রিক লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই সে এখানে এসেছে মেরামত করার জন্য।
কেশবের কথা শুনে ববির কিছুটা সন্দেহ হয়। এমন সময় কেশব ববির কাছে এসে বলে, তুমি জানতে চাও আমি এখানে কি করছি? আসলে আমি এখানে প্র্যাকটিস করছিলাম যে রাতের আধারে কাউকে খুন করে কিভাবে পালানো যায়। কেশবের এমন কথা শুনে ববি কিছুটা ঘাবড়ে যায়। সে মনে মনে ধরে নেয় নিশ্চয়ই কেশব তার সঙ্গে মজা করছে। তো একদিন ববি প্ল্যান করে সে তার বয়ফ্রেন্ড ভারুনের সঙ্গে কোনো এক রিসোর্টে ঘুরতে যাবে, মানে করার জন্য। তো সেই প্ল্যান অনুযায়ী তারা বেরিয়ে পড়ে। এমন সময় ববি দেখতে পায় কেশব আর রিমা তারাও কোথাও ঘুরতে যাচ্ছিল। তো ববি তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারে তারা একই জায়গায় ঘুরতে যাচ্ছে। এজন্য ববি ডিসিশন নেয় সে আলাদাভাবে না গিয়ে কেশবদের গাড়িতে তাদের সঙ্গে যাবে। যদিও এতে ভারুনের কোনো মত ছিল না, কিন্তু তারপরও বেচারা রাতের কথা ভেবে রাজি হয়ে যায়। যেতে যেতে তারা অনেক গল্প আর মজা করে। একটা সময় তারা রাতের খাবারের জন্য বিরতি নেয়। এই জার্নির পুরোটা সময় ববির নজর ছিল কেশবের ওপর। কেশব আর রিমা যখন রোমান্সে ব্যস্ত থাকত তা দেখে ববির অনেক হিংসে হতো, আর ববির এই ব্যাপারটা ভারুনও লক্ষ্য করেছিল। একটা সময় ববি লক্ষ্য করে হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে একটা গাড়ি এগিয়ে আসছে। এমন সময় কেশবকে দেখা যায় সে রিমাকে আদর করতে করতে ধীরে ধীরে সেই গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে ববি চিৎকার করে রিমাকে সতর্ক করে দেয়। ববির জন্যই এ যাত্রায় রিমা বেঁচে যায়। ববির তখন কেশবের ওপর সন্দেহের মাত্রা বাড়তে থাকে। সে এই বিষয়টা রিমাকে বোঝানোর চেষ্টা করে যে কেশব তাকে মারতে চায়, কিন্তু রিমা এটা একেবারে বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ সে তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে। ববি যখন রিমাকে এসব কথা বলছিল ঠিক সেই মুহূর্তে কেশব তার পেছনেই দাঁড়িয়েছিল। কেশব সব কথা শুনে ফেলে আর ববির ওপর ভীষণ রেগে যায়। এরপর সে রিমাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। কেশব আর রিমার বিষয়টা ববি তার মামাকে জানায়, কিন্তু মামা ববির কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। সে উল্টো ববিকেই দোষারোপ করতে থাকে কেশব সম্পর্কে আজে বাজে কথা বলার জন্য। এজন্য ববি মামার উপর রাগ করে তার বাসায় চলে যায়। সে বাসার সামনে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি আর সাধারণ মানুষের ভিড় লেগে আছে। এমন সময় ববি দেখতে পায় কেশবের ফ্ল্যাটে দাউ দাউ করে আগুন জ্বলছে। ববি সবচেয়ে বেশি অবাক হয় যখন সে রিমার ডেড বডিটা দেখতে পায়। সে কিছুতেই হিসাব মিলাতে পারছিল না। এতদিন সে রিমাকে নিয়ে যেই সন্দেহটা করেছিল আজ ঠিক সেটাই ঘটল। অন্যদিকে কেশবকে দেখা যায় সেও তার স্ত্রীর শোকে পাথর হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে এমন ঘটনা ঘটাতে পারে, কারণ সে রিমাকে অনেক বেশি ভালোবাসত। যথারীতি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। কেশব তার জবানবন্দিতে বলে দুর্ঘটনার সময় সে গাড়িতে বসে রিমার জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের দুজনেরই বাইরে খেতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বিদ্যুৎ চলে যাওয়ায় রিমা মোমবাতি জ্বালানোর জন্য আগুন জ্বালায়, আর ঠিক তখনই ঘটে এমন বিস্ফোরণ। কেশব দাবি করে হয়তোবা তার বাসার গ্যাস লাইন লিকেজ হয়েছিল, আর এজন্যই এত বড় দুর্ঘটনা ঘটে। পুলিশও ধরে নেয় এটা আসলেই একটি দুর্ঘটনা ছিল। কিন্তু আসল সমস্যা বাধে ববির জবানবন্দিতে। সে এই ঘটনার জন্য সরাসরি কেশবকে দায়ী করে। ববি বলে কেশব পরিকল্পিতভাবে রিমাকে হত্যা করেছে, কারণ সে তাকে মাঝে মাঝেই সন্দেহজনকভাবে ফিউজ বক্সের সামনে ঘোরাঘুরি করতে দেখত। তাছাড়া কেশব তাকে সেই রাতে যেই কথাটা বলেছিল সেটাও সে পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ যখন আবার এই ব্যাপারে কেশবকে জিজ্ঞাসাবাদ করে তখন কেশব বলে বাসার ইলেকট্রিসিটি লাইনে সমস্যা দেখা দিয়েছিল, তাই আমি ঠিক করতে গিয়েছিলাম। এটা কি অন্যায়? কেশবের কথা শুনে পুলিশ বুঝতে পারে এটা একটা সাধারণ ব্যাপার, আর এজন্য কাউকে দোষারোপ করা যায় না। কিন্তু ববি বারবার এটা প্রমাণ করতে চাচ্ছিল যে কেশবই এই অপরাধ ঘটিয়েছে। এক পর্যায়ে পুলিশের সামনেই ববি আর কেশবের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়। একটা সময় ববি রাগ করে সেখান থেকে চলে যায়। কেশব তখন পুলিশকে বলে, স্যার এই মেয়েটা আসলেই একটা পাগল। যেদিন থেকেই ওর বাসায় উঠেছি সেদিন থেকেই আমার পেছনে লেগে আছে। একদিন ববি ফোন করে পুলিশকে জানায় কেশবের বিরুদ্ধে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। একথা শুনে পুলিশ পুরো ফোর্স নিয়ে সেখানে চলে যায়। কি প্রমাণ আছে তা জানতে চাইলে ববি পুলিশকে জানায় কেশব আর রিমার ছবির ওপর সে একটি তেলাপোকা দেখতে পেয়েছে। ববির যুক্তিতে এই তেলাপোকা দেখার মানেই হচ্ছে কেশবই খুনটা করেছে। ববির এমন উল্টাপাল্টা কথা শুনে পুলিশ বুঝতে পারে এই মেয়েটার মাথায় সত্যি সত্যি গন্ডগোল আছে। তাই ববির বিষয়ে ভালোভাবে জানার জন্য পুলিশ ববির বয়ফ্রেন্ড ভারুনকে থানায় ডেকে আনে। ভারুনকে জিজ্ঞেস করে তার সঙ্গে ববির সম্পর্ক কেমন। ভারুন বলে, কি বলবো স্যার, দুঃখের কথা। এই দেখেন 2 বছর আগে একটা কন্ডম কিনেছিলাম, এখন পর্যন্ত এটা ব্যবহার করার সুযোগ হয়নি, তাই এটার মেয়াদ শেষ। ও তো আমাকে বয়ফ্রেন্ড মনেই করে না, সবসময় আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করে। এসব শোনার পর পুলিশ এখন উল্টো ববিকেই সন্দেহ করতে শুরু করে। তাই তারা ববির ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেয়। ববির ঘর সার্চ করে তারা সেই কেমিক্যালের ক্যানটি খুঁজে পায়। পুলিশ ববিকে জিজ্ঞেস করে, এটাই তো তুমি কেশবের কারখানা থেকে 1 সপ্তাহ আগে নিয়ে এসেছিলে তাই না? তাহলে এত অল্প দিনে পুরো ক্যানটা কিভাবে খালি হলো? ববি বলে, আমি এটা তেলাপোকা মারার কাজে ব্যবহার করেছি। পুলিশ বলে, একটা তেলাপোকা মারতে পুরো একটি ক্যান খালি করে ফেলেছ? ববি তখন রেগে যায়। সে বলে, আপনাদের কি মনে হচ্ছে আমি রিমাকে হত্যা করেছি? তো ববির কথাবার্তা শুনে পুলিশ বুঝতে পারে যে ববি আসলে মানসিকভাবে অসুস্থ। তাছাড়া ববির বিরুদ্ধে তারা তেমন কোনো শক্তপোক্ত প্রমাণও খুঁজে পায়নি। এজন্য পুলিশ এই কেসটিকে ক্লোজ করে দেয়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল এটা কোনো হত্যাকাণ্ড নয়, বরং এটি ছিল একটি সাধারণ দুর্ঘটনা। পুলিশ কেসটা বন্ধ করে দিলেও ববি কিন্তু কেশবের পেছনে লেগেই ছিল।
এখনো ববি বিশ্বাস করে যে কেশবই রিমাকে হত্যা করেছে। আর এই বিষয়টা নিয়েই একদিন কেশবের সঙ্গে তার প্রচুর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ববি কেশবকে একটা চেয়ার দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এই ঘটনার পর পুলিশ আবারও ববিকে অ্যাসাইলামে পাঠিয়ে দেয়। দিন দিন তার পাগলামির মাত্রা বাড়তেই থাকে। সে যখন তখন তার চোখের সামনে সেই তেলাপোকাটি দেখতে পায়, আর এটি দেখলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ববির এমন সব উদ্ভট পাগলামি দেখে ডাক্তার দ্রুত তার চিকিৎসা শুরু করে দেয়। তাকে যখন ইলেকট্রিক শক দেওয়া হয় তখন তার মনে পড়ে যায় সেই দিনের কথা। সেদিন সে তার কাল্পনিক তেলাপোকার পেছনে ছুটতে ছুটতে রিমার ঘরে পৌঁছে যায়। সেই একই তেলাপোকা সে রিমার গায়ে দেখতে পায়, আর এটা দেখে তার হাতে থাকা সমস্ত কেমিক্যালটুকু সে রিমার গায়ে ছুঁড়ে মারে। তারপর সেখানে কি ঘটেছিল সেটা আর তার মনে নেই। এরপর কেটে যায় 2 বছর। ববির মানসিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু সবসময় সে মনমরা হয়ে থাকত। এটা তার মামা লক্ষ্য করে। এজন্য সে তার অন্য এক ভাগ্নিকে কল দিয়ে ববির লন্ডনে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেয়। তার ধারণা ছিল ববি বাইরে থেকে কিছুদিন ঘুরে আসলে তার মন ভালো হয়ে যাবে। এরপর ববি লন্ডনে চলে যায় আর তার কাজিন মেঘার বাসায় গিয়ে ওঠে। সে মেঘাকে দেখেই বুঝতে পারে যে মেঘা এখন প্রেগনেন্ট। ববি প্রথমেই মেঘার হাজব্যান্ডের সঙ্গে পরিচিত হতে চায়, কারণ সে এখনো মেঘার হাজব্যান্ডকে দেখেনি। তো মেঘা বলে সে এখন অফিসে আছে, বাসায় ফিরলেই তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। হঠাৎ কিছু একটা দেখে ববি স্তম্ভিত হয়ে যায়। সে দেয়ালে দেখতে পায় কেশব আর মেঘার একটি ছবি। এটা দেখে সে কনফিউজড হয়ে যায়, এই মানুষটা কি কেশব নাকি অন্য কেউ। কেশবের ছবি দেখার পর থেকেই ববি ভীষণভাবে নার্ভাস হয়ে যায়। এজন্য সে একটু পরপরই মেডিসিন নিচ্ছিল। তার মনের এই শঙ্কাটা দূর করার জন্য সে কেশবের সঙ্গে দেখা করতে যায়। কেশব আর ববি যখন মুখোমুখি হয় তখন দুজনেই বেশ ঘাবড়ে যায়। ববিও শিওর হয়ে যায় যে এটাই হলো সেই কেশব। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে কেশব কিভাবে এখানে আসলো আর কিভাবেই বা মেঘার সঙ্গে তার পরিচয় হলো। তো ববি এখান থেকে আবারও কেশবের পেছনে লেগে যায়। কেশব এখানে পরিচিত ছিল শ্রাবণ নামে। তো ববি তার নাম পরিবর্তনের কারণ জানতে চাইলে কেশব জানায় তার পুরো নাম হচ্ছে কেশব কুমার শ্রাবণ। কেশব বলে, দেখো ববি, তুমি এখনো আমাকে আগের মতোই সন্দেহ করছো, কিন্তু তুমি ভালো করেই জানো আমি কোনো অপরাধ করিনি। কেশব তখন ববিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে সে যেন তার সুখের সংসারটি ভেঙে না দেয়। অন্যদিকে মেঘা ও কেশবের বিষয়ে ববির অভিযোগ খুব একটা গায়ে মাখেনি, কারণ কেশব শুরুতেই মেঘার কাছে রিমা আর তার অতীত জীবন সম্পর্কে সবকিছুই বলে দিয়েছিল। মেঘা আর কেশবের অফিস ছিল পাশাপাশি, লিফটে তাদের মাঝে মাঝে দেখা হতো, আর সেখান থেকেই তাদের প্রেম, তারপর বিয়ে। বাসায় ফেরার পর কেশব মেঘাকে বলে, তোমার কাজিনের কিন্তু মাথায় গন্ডগোল আছে, ও তোমাকে অনেক উল্টাপাল্টা কথাই বলবে, কিন্তু খবরদার ওর কথা কখনোই বিশ্বাস করো না। কেশবের বিষয়টা সামনে আসার পর থেকে ববি আর মেঘার বাসায় থাকে না, সে আলাদা একটি জায়গায় থাকতে শুরু করে। ববি মেঘাকে ফোন করে বলে, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তো মেঘা বলে, কাল তাহলে থিয়েটারে দেখা হবে। মেঘা একটি ইন্ডিয়ান থিয়েটারের সঙ্গে যুক্ত আছে, যেখানে সে মাঝে মাঝেই বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে। তো ববি পরদিনই চলে যায় সেই থিয়েটারে মেঘার সঙ্গে দেখা করার জন্য। মেঘা প্রথমেই তার ডিরেক্টর শ্রীধরের সঙ্গে ববির পরিচয় করিয়ে দেয়। সে শ্রীধরকে রিকোয়েস্ট করে ববিকে যেন সে ভালো একটা রোল দেয়, কারণ মেঘা ভালো করেই জানতো ববির অভিনেত্রী হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু ববি কোনো মতেই অভিনয় করার জন্য রাজি হচ্ছিল না, কারণ তার মাথায় এখন শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো কেশব। রিহার্সাল চলাকালীন সময়ে সীতার একটা ডায়লগ ববির অনেক ভালো লেগে যায়, আর সেটা ছিল, দুষ্ট রাবণকে বধ করার জন্যই সীতার জন্ম হয়েছে। এরপর সে তার ডিসিশন চেঞ্জ করে আর মেঘাকে জানায় সে ওই অনুষ্ঠানে পারফর্ম করতে চায়। এরপর থেকে ববি নিয়মিত থিয়েটারে এসে রিহার্সাল করতে থাকতো। ববিকে সিলেকশন করা হয়েছিল সীতার চরিত্রে অভিনয় করার জন্য। একটা সময় ডিরেক্টর শ্রীধরের সঙ্গে তার খুব ভালো ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে ওঠে। ববি সবসময় নিজের মধ্যে একটা পজিটিভ শক্তিকে খুঁজে বেড়াতো, যেটা সে সীতা চরিত্রের মধ্যে খুঁজে পেয়েছে। একদিন সকালে ববি মেঘার সঙ্গে দেখা করার জন্য তার বাসায় আসে। সে কেশবকে বলে তার বাসার ইলেকট্রিক লাইনে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, সে যেন সময় করে গিয়ে ঠিক করে দিয়ে আসে। রাতের বেলা ববি চুপি চুপি কেশবের ঘরে প্রবেশ করে আর কেশবের ড্রয়ার থেকে কেশব সম্পর্কিত সকল ডকুমেন্টসের ছবি তুলে নেয়। হঠাৎ রুমে কেশব চলে আসলে ববি দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু কেশব বুঝতে পেরেছে যে তার রুমে কেউ ঢুকেছে। কিছুক্ষণ পর সে ববিকে খুঁজে পেয়েও যায়। কেশব ববিকে বলে, তুমি কেন এসব করছো? কেন তুমি তোমার বোনের কথা ভাবছো না? কেন তুমি আমাদের সংসারটাকে এভাবে নষ্ট করতে এসেছো? ববি তখন রেগে গিয়ে বলে, আমি একদিন ঠিকই তোকে এক্সপোজ করব, আর সেদিন তোর আসল রূপটা সবাই দেখতে পাবে। ববির এমন আচরণের জন্য মেঘা তার পক্ষ থেকে কেশবকে সরি বলে। কেশব তখন মেঘাকে বলে, তুমি একটু ওর থেকে সাবধানে থেকো, ও যেখানেই যায় সেখানেই ধ্বংস ডেকে আনে। এদিকে কেশবকে দেখা যায় সেও অলরেডি ববির বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। এজন্য সে ববির এক্স বয়ফ্রেন্ড ভারুনকে ফোন করে। ববির এসব পাগলামি দেখে ভারুন অনেক আগেই তাকে ছেড়ে নতুন একটি গার্লফ্রেন্ড জুটিয়েছে। তো কেশব ভারুনকে বলে ববি সম্পর্কে তার কিছু ইনফরমেশন লাগবে। তো কেশবের কথা মতো ভারুন ববির বাসায় যায়, আর ববির ঘরে পাওয়া সকল ডকুমেন্টসগুলোই সে কেশবের কাছে পাঠিয়ে দেয়। ববির ঘরে এমন কিছু ছবি পাওয়া যায় যা দেখে কেশব নিজেই অবাক হয়ে যায়, কারণ কেশবের সঙ্গে রিমার যতগুলো ছবি ছিল সেখান থেকে ববি ফটোশপ করে রিমাকে রিমুভ করে সেই জায়গায় নিজেকে বসিয়ে দেয়।
ববি কেন এমনটা করলো এটা জানার জন্য কেশব রাতের বেলা ববির বাড়িতে যায়। কেশবকে আসতে দেখেই ববি একটা কেচি হাতে দৌড়ে নিচে চলে যায় আর তার বাসার কিছু ইলেকট্রিক তার কেটে দেয়। পরে কেশব যখন লাইন চেক দেয় তখন সে বুঝতে পারে যে ইলেকট্রিক লাইনগুলো কেউ কেটে রেখেছে। সিন এখান থেকে শিফট হয়। পরদিন সকালে ববি চলে যায় মেঘার বাসায়, আর সেই সময় ববি কান্না করছিল। মেঘা জিজ্ঞেস করে কি হয়েছে, তখন ববি জানায় গতরাতে কেশব তার বাসায় গিয়েছিল, আর তারপর কি হলো সেটা বলার আগেই সেখানে কেশব চলে আসে। ববি তখন কিছু না বলেই কান্না করতে করতে চলে যায়। এটা দেখে রিমা বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। গতরাতে আসলে হয়েছিলটা কি, এই বিষয়ে যখন রিমা কেশবকে জিজ্ঞেস করে কেশব তখন জানায় গতরাতে কাজ শেষ করার পর সে যখন ববির বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় ববি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কেশব জানায় ববি অনেক আগে থেকেই তার প্রতি দুর্বল ছিল, এমনকি কেশবের সঙ্গে সে যে ছবিগুলো এডিট করেছিল সেই বিষয়ে সে রিমাকে জানায়। এমন সময় দেখা যায় ববি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথাগুলোই শুনছিল। কেশবের কথা শুনে ববি প্রচণ্ড রেগে যায়। রাগ সামলাতে না পেরে ববি কেশবের গাড়িতে একটা ঢিল মেরে সেখান থেকে চলে যায়। আসলে এখানে কে সত্য বলছে আর কে যে মিথ্যা বলছে তা বোঝার কোনো উপায় ছিল না, কারণ ববির দৃষ্টিকোণ থেকে দেখা যায় সেই রাতে কেশব তার সঙ্গে খারাপ কাজ করার জন্য অনেক চেষ্টা করেছিল। একটা সময় মেঘার মনে কেশবের প্রতি কিছুটা সন্দেহ হতে শুরু করে, তাই সে তার মামাকে ফোন করে সেই অফিসারের ফোন নাম্বার চায় যে রিমা মৃত্যুর তদন্ত করেছিল। তখনই সেখানে কেশব চলে আসে আর বলে সেই অফিসারের নাম্বার আমি তোমাকে দিচ্ছি, তবে তার আগে তোমাকে কিছু দেখাতে চাই। এরপর কেশব রিমার বাড়ি থেকে পাওয়া সেই ছবিগুলো মেঘাকে দেখায়। কেশবের সঙ্গে রিমার যতগুলো ছবি ছিল ঠিক ততগুলো অরিজিনাল ছবির পাশাপাশি ববির করা এডিটিং ছবিগুলো সে মেঘাকে দেখায়। এমনকি মেঘা আর কেশবের বিয়ের ছবিটাও ববির কাছে ছিল। কেশব বলে তুমি তোমার এই পাগল বোনটার জন্য উল্টো আমাকেই সন্দেহ করছো। কেশবের কথা শুনে আর ববির এই ছবিগুলো দেখে মেঘা নিজেও কনফিউজড হয়ে যায়। কেশব বলে ও এখানে এসেছেই কোনো একটা উদ্দেশ্য নিয়ে, আসলে ও আমাদের ভালো চায় না, তুমি সাবধানে থেকো, আর তোমার এই পাগল বোনের কথা একদমই বিশ্বাস করো না। অন্যদিকে ববিকে দেখা যায় সে সব সময় তার আশেপাশে কেশবকে অনুভব করে। তার ধারণা কেশব তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। এজন্য সে একটা কুঠার হাতে নিয়ে কেশবকে ধাওয়া করতে শুরু করে। কেশবকে লক্ষ্য করে সে যখন কুঠার দিয়ে আঘাত করে তখন কুঠারের আঘাতে একটি রশি ছিঁড়ে যায়, যেখানে একটি লাইট বাঁধা ছিল। সেই লাইট গিয়ে সোজা আঘাত করে একজন অভিনেত্রীর উপর। সেই অভিনেত্রী তখন মারাত্মকভাবে আহত হয়। থিয়েটারে থাকা প্রতিটি মানুষই অবাক হয়ে যায় ববির এমন পাগলামি দেখে। আসলে ববি এতক্ষণ যেই কেশবের পেছনে ছুটেছিল সেখানে মূলত কেশব ছিলই না, এটা ছিল সম্পূর্ণই তার মতিভ্রম। যাই হোক, এই ঘটনার পর ববি অনেক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর শ্রীধর ববিকে ফোন করে জানায় তার চিন্তার কোনো কারণ নেই, কারণ সেই অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ আছে। ববি শ্রীধরকে বোঝানোর চেষ্টা করে এই ঘটনার পেছনে তার কোনো হাত নেই, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে কেশব। সে আরো বলে যে কেশব নাকি তাকে হত্যা করতে চায়, আর এই ভয় থেকেই ববি ধীরে ধীরে প্রচন্ড ডিপ্রেশনে চলে যায়। একদিন সে দেখতে পায় অদ্ভুত দুটো লোক তার পেছনে ধাওয়া করছে। ববি এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। লোক দুটো বারবার বলছিল আমরা এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আসলে পরে আমরা বুঝতে পারি এখানে কেউ ছিল না, কারণ ববি একা একাই কারোর সঙ্গে কথা বলছিল। ববি যে দুজন লোককে দেখতে পাচ্ছিল তারা হচ্ছে ববির মন থেকে জন্ম নেওয়া কাল্পনিক ক্যারেক্টার, আর ববির সেই কল্পিত ক্যারেক্টারগুলোর সঙ্গেই সে একা একা কথা বলতো, তাদের সঙ্গে পরামর্শ করত কিভাবে আসল সত্যটা উদ্ঘাটন করা যায়। ববি ইন্টারনেটে কেশব সম্পর্কে বিস্তারিত তথ্য ঘাটাঘাটি করতে শুরু করে। তখন সে কেশব সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য পায়, যেমন কেশব বড় হয়েছিল একটি এতিমখানায়। কেশব একদিন এতিমখানায় আগুন লাগিয়ে দেয়, যেখানে অনেকগুলো বাচ্চা পুড়ে মারা যায়, আর সেই মৃত বাচ্চাগুলোর নাম পরিচয় ব্যবহার করে সে ছোটবেলা থেকেই অনেক ক্রাইম করে আসত। সে বিভিন্ন অপরাধমূলক কারণে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল, কিন্তু সে এমনভাবেই অপরাধ সংঘটিত করত যে পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণই খুঁজে পেত না। এজন্য সে বারবারই মুক্তি পেয়ে যেত। কেশবের করা প্রতিটি অপরাধের সঙ্গে একটা বিষয় কমন ছিল, আর তা হলো আগুন লাগিয়ে দুর্ঘটনা ঘটানো। অন্যদিকে দেখা যায় কেশব নিজেও ববি সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে যতটুকু তথ্য পায় তাতে বুঝতে পারে ববি একটি মানসিক ডিসঅর্ডারে ভুগছে, আর এই রোগের একটা অন্যতম সিনড্রোম হলো তার মনের ভেতরে জন্ম নেওয়া অবাস্তব চিন্তাভাবনাগুলোকে সবসময় বাস্তব মনে করা। তার কল্পনায় সে কোনো ব্যক্তিকে যেমন হিরো বানাতে পারে ঠিক তেমনি ভিলেনও বানাতে পারে। কেশব মেঘাকে বলে সে আর এখানে থাকতে চায় না, সে তাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চায়, কারণ ববিকে নিয়ে তার অনেক ভয় হচ্ছিল। যে কোনো সময় ববি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। মেঘা নিজেই পড়ে যায় দোটানায়। আসলে সে যে কাকে বিশ্বাস করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কেশব মেঘাকে ববির ডার্ক সিক্রেটগুলো বিশ্বাস করানোর জন্য ববির এক্স বয়ফ্রেন্ড ভারুনকে কল করে। ভারুন তখন ববির সকল আমলনামা তাদের সামনে পেশ করে। ববি সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত যত সব উল্টাপাল্টা কাজকর্ম করেছে সেই সম্পর্কে ভারুন বলতে শুরু করে। এত কিছু শোনার পরও মেঘা তার বোন ববির ওপর একদমই বিশ্বাস হারায়নি।
সে বিশ্বাস করে ববি যতই পাগলামি করুক না কেন কিন্তু কখনোই সে তার ক্ষতি চায় না। কেশব সবসময় ববিকে ফলো করতে থাকে। এক রাতে ববি একটি নাইট ক্লাবের পার্টিতে যায় যেখানে সকলেই মুখোশ পরা ছিল। কেশবও তখন একটি মুখোশ পরে ঠিক ববির পাশে গিয়ে দাঁড়ায়। তার হাতে ছিল একটি ধারালো ব্লেড। সে সুযোগ বুঝে ববির হাতের শিরা কেটে দেয়। ববির প্রচণ্ড রক্তক্ষরণ হতে শুরু করলে সে কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। কেশব নিজেই আবার ববিকে হসপিটালে ভর্তি করে দেয়। ববির মানসিক অবস্থা দেখে ডক্টররা তাকে দ্রুত ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার ডিসিশন নেয়। আর এই বিষয়টা জানার পর ববি দ্রুত হসপিটাল থেকে পালিয়ে যায় আর সে সোজা চলে আসে মেঘার বাসায়। কেশব বাসায় ঢুকেই ববিকে দেখতে পেয়ে চমকে যায়। সে তখন ববিকে ফলো করতে করতে উপরে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ববি মেঘাকে একটি ঘরের ভেতর বেঁধে রেখেছে। কেশব সেখানে আসা মাত্রই ববি তার গায়ে পেট্রোল ঢেলে দেয়, এমনকি সে নিজের গায়েও পেট্রোল ঢেলে দেয়। লাইটার হাতে নিয়ে সে কেশবকে ফোর্স করতে থাকে সত্যিটা বলার জন্য। কেশব তখন মেঘাকে চিৎকার করে বলছিল, আমি আগেই বলেছিলাম তোমার বোনটা একটা পাগল। আমি জানি ওই রিমাকে হত্যা করেছে, এমনকি এখন তোমাকে আর আমাকেও মারতে চায়। ববি বলে, মানলাম আমি পাগল, কিন্তু তোর তো অনেকগুলো পরিচয় রয়েছে। তুই আসলে কে সত্যি করে বল। তুই কি জন থমাস, ইউসুফ শেখ, নাকি শ্রাবণ কুমার, নাকি কেশব? আজ তোকে সত্যিটা বলতেই হবে, নইলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো। কেশব তখন ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করে। সে বলে, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমি নির্দোষ। তোমার কাছে যদি মনে হয় যে আমি অপরাধী, তাহলে এক্ষুনি তুমি আমার গায়ে আগুন লাগিয়ে দাও। কেশবের এমন কথা শুনে ববি কিছুটা মনোযোগ হারিয়ে ফেলে আর এই সুযোগে কেশব ববিকে আঘাত করে। এমন সময় রিভিল হয় আসল সত্যিটা। কেশব তার নিজের পরিচয় দেয়। সে জানায় সে কখনো কখনো ইউসুফ শেখ, কখনো জন থমাস, কখনো সূর্য রাও, কখনো শ্রাবণ কুমার, আবার কখনো কখনো কেশব পরিচয়ে সে নানান ধরনের অপকর্ম করে বেড়াতো। ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে সে নানান অপকর্ম করে বেড়াতো। ছোটবেলা থেকেই সে ছিল এমন সাইকো। তার প্রধান টার্গেট ছিল মেয়েরা। ভালোবাসার জালে সে মেয়েদেরকে তার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলত। একটা সময় বিয়ে করে সংসার করত। একটা সময় পর সে ওই মেয়েগুলোকে হত্যা করত। আর এটা ছিল তার কাছে একটা নেশার মতো। ববি এখানে আসার আগেই শ্রীধরের কাছে একটা পার্সেল পাঠিয়ে রেখেছিল, যেখানে ছিল অনেকগুলো চিঠি, যা ববি বিভিন্ন সময় লিখে রাখত। চিঠিগুলো পড়ার পরে শ্রীধর কিছু একটা আন্দাজ করতে পারে, তাই সে দ্রুত বেরিয়ে পড়ে ববিকে খোঁজার জন্য। অন্যদিকে কেশবকে দেখা যায় সে নিজের কাপড় খুলে তাতে আগুন লাগিয়ে দেয় আর সেই কাপড় মেঘার উদ্দেশ্যে ছুঁড়ে মারে তাকে পুড়িয়ে মারার জন্য, কিন্তু সময় মতো ববি সেটি আটকে দেয়। এরপর কেশব মেঘার গায়েও পেট্রোল ঢালতে শুরু করে। ববি তখন প্রাণপণ চেষ্টা করছিল কেশবকে আটকানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই কেশবের সঙ্গে পেরে উঠছিল না। কেশব তখন চোখ বন্ধ করে অনুভব করতে থাকে সেই সময়কার কথাগুলো, যখন সে মেয়েদেরকে হত্যা করত। মেয়েরা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকত, কেশব তখন সেই শব্দগুলো তার মোবাইলে রেকর্ড করে রাখত। আর মাঝে মাঝেই যখন সে ওই শব্দগুলো শুনত, তখন সে তার মনের মধ্যে এক পৈশাচিক আনন্দ পেত। ধীরে ধীরে আগুন যখন মেঘাকে ঘিরে ফেলছিল, এমন সময় ববি তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছিল মেঘাকে বাঁচানোর জন্য। কেশব তখন ববিকে আঘাত করে আর তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করতে থাকে। ববি তখন একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে ববি। মেঘা তখন তার পায়ের কাছে একটি পেট্রোলের বোতল দেখতে পায়, যা সে লাথি মেরে কেশবের দিকে ছুঁড়ে মারে, আর তার ফলে কেশবের সারা গায়ে আগুন লেগে যায়। কেশব তখন আগুনে জ্বলে পুড়ে ছটফট করতে করতে মারা যায়। ববি দ্রুত তার বোন মেঘাকে সেখান থেকে মুক্ত করে নেয়। সময় মতো শ্রীধর সেখানে চলে আসে আর তাদেরকে উদ্ধার করে। জীবন বাঁচানোর জন্য মেঘা ববির প্রতি অনেক কৃতজ্ঞ থাকে। সে ববিকে অনেক ধন্যবাদ দেয়। ববির এমন কাজের জন্য সবাই ববিকে বাহবা দেয়। ববির ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে যায়। সারা দুনিয়ার মানুষ তাকে পাগল বললেও সে জানে সে আসলে কি। যাই হোক, এই ঘটনার সঙ্গে সঙ্গেই আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুল করো না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।